বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ১৭তম পর্ব। হার্জেলের বড় ভরসা এখন জার্মানি আর তুরস্ক। ১৮৯৬ সালে ভিয়েনা থেকে প্রকাশিত হল হার্জেলের বিখ্যাত পুস্তিকা দ্য জিউস স্টেট। পরের বছর ১৮৫৭ সালে সুইজারল্যান্ডের বাসেল নগরীতে অনুষ্ঠিত হল বিশ্বের প্রথম জায়োনিস্ট কংগ্রেস। আত্মপ্রত্যয়ী হার্জেল বলেই ফেললেন, আমি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবই। আজকে যদি এ কথাটা চিৎকার করে বলি তাহলে সবার কাছে হাসির পাত্র হব আমি। হয়তো ৫ বছর কিংবা নিশ্চিতভাবে ৫০ বছরের মধ্যে হলো ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে। অধিবেশনে আবেগের ঠেলায় বক্তৃতা দেওয়া সোজা, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। হার্জেল দেখলেন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা শুধু মুখের কথা নয়। পশ্চিম ইউরোপে তৎকালীন সময়ে জার্মানিতে ইহুদি বিদ্বেষটা তুলনামূলক কম। মনে মনে এও ধারণা করে নিলেন তার স্বপ্নের ইহুদি রাষ্ট্রে জার্মান ভাষাই হবে সাধারণ ভাষা। যেহেতু ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া সব জায়গাতে ইহুদিদের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে উঠেছে, তাই জার্মানদের কাঁধে বর করেই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। আবার জার্মানির সাথে জেরুজালেমের তৎকালীন মালিক তুরস্কের অটোমান সুলতানদের দুস্তি জমে ক্ষীর। তুরস্ক হচ্ছে ইউরোপের রুগ্ন মানুষ, আর জার্মানি হচ্ছে ইউরোপের নব্য পরাশক্তি। জাদ্রাল পরাশক্তিরা জার্মানির উত্থানে ভীত সন্ত্রস্ত। রুগ্ন মানুষ তুরস্ক তাই জার্মানির আঁচলে থেকে নতুন করে শক্তি অর্জন করার স্বপ্ন দেখল। তুরস্কের প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় সবই চলে জার্মানির মর্জি মাফিক। হার্জেল চিন্তা করলেন, আলাদা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জার্মানির সম্রাট দ্বিতীয় উইলিয়ামকে হাত করতে হবে। জার্মান সম্রাটকে দিয়ে তুরস্কের কাছ থেকে জেরুজালেমকে কেন্দ্র করে নতুন ইহুদি রাষ্ট্র গঠন করতে হবে। কিন্তু জার্মান সম্রাটও ইহুদি বিরোধী। সরাসরি জার্মান সম্রাটের কাছে যাওয়ার উপায় নেই। অন্য কোনো উপায়ে তদবির করতে হবে। তাহলে তদবির বিদ্যাটা ইহুদিদের ভালোই জানা আছে। জার্মান কাইজারের চাচা ফিউড ফ্রেডরিকের কাছে গেলেন প্রথমে হার্জেল। ডিউক ফ্রেডরিক হার্জেলের কথার উপর বিশ্বাস রেখে কাইজারের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু প্রিন্স অফ ইউলেনবার্গকে কথাটা বলেন। প্রিন্স কথাটা বললেন জার্মান কাইজারকে। জার্মান কাইজার এ কথাটা প্রথমে হেসে উড়িয়ে দিলেন। তিনি বললেন, শুনেছিলাম ইহুদিরা নাকি আর্জেন্টিনায় সেটেলড হয়েছে। আমাদের ওগুলোকেও পাঠিয়ে দাও সেখানে, তাহলে বেঁচে যাই আমরা। যত তাড়াতাড়ি আমাদের দেশ থেকে এ আপদগুলো বিদায় হয় আমাদের জন্য ততই মঙ্গল। ইহুদিরা আমাদের সাম্রাজ্যের পরগাছা। হাসি ঠাট্টার পর জার্মান সম্রাট যখন দেখলেন তার বন্ধু প্রিন্স অফ ইউলেনবার্গ সত্যি সিরিয়াস জেরুজালেমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে, এরপর তিনি বললেন, সামনে আমার তুরস্ক সফর আছে। আমি সুলতানের কাছে বলবো, তিনি যদি তার সাম্রাজ্যের অন্তর্গত এলাকা ইহুদিদের দিয়ে দেন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, তাহলে এখানে আমার কোনো আপত্তি নেই। ১১ই অক্টোবর ১৮৯৮। জার্মান সম্রাট কাইজার এক রাজকীয় ট্রেনে করে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হলেন। ঠিক তার দুদিন পরে ১৩ই অক্টোবর তারিখে হার্জেল ৪ জন সফর সঙ্গী সহ ভিয়েনা থেকে ইস্তাম্বুল রওনা হলেন। উদ্দেশ্য একটাই, জার্মান সম্রাটের সাথে ইস্তাম্বুলের মাটিতে সরাসরি কথা বলা। ততদিনে জার্মান সম্রাটের বিশ্বস্ত বন্ধুকে পুরো দস্তুর হাত করে ফেলেছেন হার্জেল। সেই সম্পর্কের সূত্র ধরে সম্রাটের বন্ধু হার্জেলকে কথা দিয়েছেন তুরস্কের মাটিতে হার্জেলের সাথে জার্মান সম্রাটের একটা সাক্ষাতের বন্দোবস্ত তিনি করবেন। অবশেষে হলো সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎ। হার্জেলকে দেখে যথেষ্ট ভালো লাগলো জার্মান সম্রাটের। বুদ্ধিমান, কেতাদুরস্ত ও উদ্যমী লোক। তুরস্কের সুলতানকে কি বলতে হবে জার্মান সম্রাট জিজ্ঞেস করল হার্জেলকে। আপনার সার্বিক তত্ত্বাবধানে সুলতানের সহায়তায় জেরুজালেমকে কেন্দ্র করে আলাদা একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, উত্তর দিলেন হার্জেল। ওকে, জেরুজালেম যাচ্ছি আজ কালকের মধ্যে, সেখানে দেখা হবে, তুমিও চলো। এ কথা বলে হার্জেলকে বিদায় দিলেন জার্মান সম্রাট। চলে গেলেন হার্জেল। এবার শুনুন সুলতান আব্দুল হামিদের বক্তব্য। জার্মান সম্রাট হার্জেলের এই পরিকল্পনা সুলতানের কাছে উত্থাপন করলেন। শোনা মাত্রই ভীষণ উত্তেজিত হয়ে পড়লেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ।
রাগে অগ্নিশর্মা হয়ে তিনি বলতে লাগলেন, ইহুদিদের মিলিয়ন মিলিয়ন টাকা থাকতে পারে, আমার সাম্রাজ্য যদি না থাকে তবে ইহুদিরা এমনিতেই পারলে জেরুজালেম নিয়ে নিক, কিন্তু আমি জীবিত থাকতে এ প্রস্তাব মানা সম্ভব নয়। কেবলমাত্র আমাদের লাশের উপর দিয়ে জেরুজালেমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। বন্ধুরাষ্ট্র তুরস্কের সুলতানের এই অবস্থা দেখে জার্মান সম্রাট আর কথা বাড়াননি। তিনি বুঝে গেলেন তুরস্কের সুলতান কোনো মতেই আর রাজি হবেন না। তাই তিনিও হার্জেলের প্রস্তাবের উপর আগ্রহ হারালেন। তুরস্ককে আঘাত দেওয়া জার্মানির পক্ষে অসম্ভব। পর্ব ৭৬। হার্জেলের উগান্ডা মিশন। অচিরেই তুরস্কের সুলতানের এই মনোভাব হার্জেলের কানে পৌঁছল। হার্জেল বুঝলেন জেরুজালেমে বোধ হয় আর ইহুদি বসতি নির্মাণ হবে না। চুপচাপ বসে রইলেন তিনি ইহুদিদের জন্য একটি স্বাধীন দেশ নির্মাণের স্বপ্ন নিয়ে। ১৯০৩ সালের এপ্রিলে রাশিয়াতে আবার ইহুদি নির্যাতন শুরু হলো। হার্জেল ছুটলেন রাশিয়ায়। নির্যাতিত ইহুদিদের জন্য কিছু করা যায় কিনা সেই উদ্দেশ্যে। ইহুদি নির্যাতনের খলনায়ক বন প্লেব এর সাথে সরাসরি দেখা করলেন। ইহুদি নির্যাতন বন্ধে শেষবারের মতো পাশে চেয়েছিলেন জার্মানি ও তুরস্ককে, কিন্তু পেলেন না। হার্জেলের দরকার নতুন সমর্থক গোষ্ঠী ও নতুন প্রস্তাব। ব্রিটিশ নিয়ন্ত্রিত সাইপ্রাস কিংবা সিনাই উপত্যকা আরেকটা ভালো জায়গা। সেখান থেকে পুণ্যভূমি জেরুজালেম খুব বেশি দূরেও নয়। ডনকুবের রথচাইল্ড পরিবারের মিস্টার নেটি ততদিনে হার্জেলের সমর্থক হয়ে উঠেছেন। হার্জেলকে তিনি পরিচয় করিয়ে দিলেন ব্রিটিশ সাইপ্রাসের শাসনকর্তা জোসেফ চেম্বারলিনের সাথে। নতুন ইহুদি ভূখণ্ডের খসড়া তৈরির কাজে একজন আইনবিদ দরকার। যে কোনো মূল্যে ইহুদি বসতি স্থাপনের কাজে মরিয়া হার্জেল একজন আইনবিদের শরণাপন্ন হলেন। কে সে আইনবিদ? তিনি আর কেউ নন, ৪০ বছর বয়স্ক ব্রিটিশ রাজনীতিবিদ ডেভিড লয়েড জর্জ। আর কয়েক বছর পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে যিনি ইহুদিদের স্বার্থ রক্ষার কাজ করবেন। ক্রুসেড বীর সালাউদ্দিনের পর জেরুজালেমের ভাগ্য পরিবর্তনে যার কর্মকাণ্ড সবচেয়ে বেশি স্মরণীয়, সেই খসড়া নিয়ে যাওয়া হলো ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী পদেও আরেক স্মরণীয় ব্যক্তিত্ব তখন ক্ষমতার মসনদে, যার নাম আর্থার বেলফোর। কয়েক বছর পর ক্ষমতা হারিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে যিনি পররাষ্ট্র সচিবে পরিণত হবেন। ইহুদি জাতির জন্য তিনি কাগজে কলমে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিবেন, ইতিহাসে যেটা বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। যে কথা বলেছিলাম, সিনাই উপত্যকায় ইহুদি বসতি স্থাপনের খসড়া তৎকালীন প্রধানমন্ত্রী আর্থার বেলফোরের কাছে ডেভিড লয়েড জর্জ উপস্থাপন করলেন। সাথে সাথে প্রত্যাখ্যান করেন বেলফোর। বলেন, এত সব ঝামেলায় না গিয়ে সব ইহুদিদেরকে আমি পুনর্বাসন করব পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে। কোনো উপায় না দেখে হার্জেল ইহুদিদের জন্য উগান্ডা প্রস্তাব মেনে নিলেন। ডেভিড বেন গুরিয়নের কিচ্ছা। ইহুদি জাতির একজন মুক্তিদাতা হিসেবে হার্জেলের নাম ছড়িয়ে পড়েছে ততদিনে। ১৯০৩ সালে হার্জেল যখন ইহুদিদের জন্য পৃথক আবাসভূমি হিসেবে উগান্ডাকে মেনে নিতে বাধ্য হলেন, তখন ১৭ বছরের একটা কিশোর ছেলে খুব আহত বোধ করলেন। কিশোর ছেলেটির নাম ডেভিড বেন গুরিয়ন। পোল্যান্ডে জন্ম নেওয়া এই ছেলে একদিন ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। ডেভিড বেন গুরিয়নের স্বপ্নের নায়ক হলেন থিওডর হার্জেল। এদিকে হার্জেল যখন উগান্ডাকে ইহুদিদের আবাসভূমি হিসেবে মেনে নিলেন, তখনই এ সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে ইহুদিরা বেশ কয়েকটি উপদলে বিভক্ত হলো। কেউ বলল আর্জেন্টিনায়, কেউ বলল ইহুদিরা যাতে আমেরিকায় গিয়ে মার্কিন নাগরিক হিসেবে মিশে যায়, কেউ বলল সিনাই উপত্যকায়, কেউ বলল জেরুজালেম ছাড়া কোনো গতি নাই। বিশ্ব ইহুদি আন্দোলনের রাশ হার্জেলের হাত থেকে ছিটকে যেতে লাগল। ১৯০৪ সালে অস্ট্রিয়াতে থিওডর হার্জেল মারা যান। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর কৃতজ্ঞতা স্বরূপ হার্জেলের দেহাবশেষ পরে জেরুজালেমে স্থানান্তরিত করা হয়। যাক সে কথা। ১৯০৫ সালে রাশিয়াতে আবারও ইহুদি বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ল। একটি ব্যর্থ অভ্যুত্থানে রাশিয়ার জারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয়। লেনিনের সহচর টটস্কি এই অভ্যুত্থানে জড়িয়েছিলেন। তিনি ছিলেন একজন ইহুদি।
আবারও শুরু হলো ইহুদিদের বিরুদ্ধে দরপাকড়। দলে দলে রাশিয়া সহ পার্শ্ববর্তী দেশগুলো থেকে ইহুদিরা জেরুজালেমের দিকে রওনা হলো। ইতিহাসে এটা দ্বিতীয় আলিয়া নামে পরিচিত। এরকম একটা জাহাজে করে ১৯০৬ সালের দিকে ডেভিড বেন গুরিয়ন প্রথমবারের মতো জেরুজালেম আসেন। ১৯১১ সালে আরবদের কাছ থেকে জমি ক্রয় করে ইহুদিরা একটা সমবায় খামার তৈরি করেন। ইহুদিদের বাসায় এটা প্রথম কিবুৎজ। আরবরা গুণাক্ষরেও ভাবতে পারেনি এই নির্যাতিত ইহুদিরা একদিন তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে উল্টো নির্যাতন করবে। ডেভিড বেন গুরিয়ন তুর্কিদের সাথে মিশতে চাইলেন যে কোনো মূল্যে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর ডিগ্রিও নেন। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়টাতে ইহুদিবাদী আন্দোলন কিছুটা স্থিমিত হয়ে পড়ে। জেরুজালেমের শাসক জামাল পাশার কাহিনী। ১৯০৮ সালে তুরস্কের দুর্বল সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ দানা বেঁধে ওঠে। একদল তরুণ সুলতানের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে দেশ শাসন করেন। তুরস্কের ইতিহাসে এটা পাশাত্রয়ীয় শাসন নামেও পরিচিত। এনওয়ার পাশা, তালাস পাশা ও জামাল পাশা তুরস্কের সর্বময় ক্ষমতার অধিকারী হন। এনবার পাশা ছিলেন যুদ্ধমন্ত্রী। এনবার পাশা নিজেকে ভাবতেন তুরস্কের নেপোলিয়ান। ১৯১৪ সালের ২৮ জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জেরুজালেম সহ পুরো মধ্যপ্রাচ্যের মালিক তুরস্ক নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। সে বছরের ১৮ নভেম্বর জামাল পাশা জেরুজালেমে তার আস্তানা বানান। জামাল পাশা সন্দিহান ছিলেন যে আরবরা তুর্কিদের প্রতি কতটুকু অনুগত থাকে। একটু সন্দেহ হলেই জামাল পাশা বিদ্রোহীদের ফাঁসি দিয়ে দিতেন প্রকাশ্যেই। ১৯১৫ সালে তুরস্কের কাছ থেকে দার্দানাস ও বসফরাস প্রণালী দখল করতে ব্যর্থ হওয়ায় মিত্রশক্তি ব্রিটেন ও তুরস্ককে দুর্বল করার নতুন মিশনে নামল। সে মিশনের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের বিরুদ্ধে আরব মুসলিমদের খেপিয়ে তোলা। আরব মুসলিমদের স্বাধীনতার লোভ দেখিয়ে ব্রিটেন তাদেরকে তুর্কিদের বিরুদ্ধে কাজে লাগাতে চাইল এবং তাতে তারা সফল হলো। এবার আমরা শুনব সেই কাহিনী। পর্ব ৭৭। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কিদের বিরুদ্ধে আরব বিদ্রোহ। জারিফ আজকের আলোচনা শুরু করলো এই বলে যে আমরা ইহুদিবাদ নিয়ে যতটুকু আলোচনা করেছি এখন সময় এসেছে আরব বিশ্ব নিয়ে কথা বলার। কারণ যতই আমরা ইহুদিবাদ নিয়ে আলোচনা করব ততই আরব বিশ্বের জটিলতা আমাদেরকে গ্রাস করবে। ইহুদিদের স্বপ্নভূমি প্যালেস্টাইন তো আরব ভূখণ্ডেরই অংশ। তাই বিংশ শতাব্দীর প্রথম দিককার আরব ভূখণ্ডের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট না জানলে ইহুদিবাদ ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা একদম বৃথা। ইরান বাদে প্রায় গোটা মধ্যপ্রাচ্য যখন তুরস্কের অধীনে পরাধীন জনপদ। নজর দেয়া যাক ১৬ শতকের দিকে। মুসলমানদের অধীনে তিনটি শক্তিশালী সাম্রাজ্য। ১৫২৬ সালে প্রতিষ্ঠিত হয় ভারতের মুঘল সাম্রাজ্য, যেটি পরবর্তীতে পুরো ভারতীয় উপমহাদেশ দখল করে। ১৫০১ সালে ইরানে প্রতিষ্ঠিত হয় সাফাভিদ রাজবংশের শাসন। আর তুরস্কের ওসমানিয়া সালতানাত অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই শতকে এসে সেই সালতানাত সাফল্যের চূড়ায় পৌঁছে। ১৫১২ থেকে ১৫২০ সাল পর্যন্ত তুরস্কের ওসমানী সালতানাতের শাসনকর্তা ছিলেন সুলতান সেলিম। সুলতান সেলিমের পুরো রাজত্বকালটাই ছিল মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে ঘিরে। সুলতান সেলিম প্রথম লড়াইটা চালান শিয়া ইরানের বিরুদ্ধে। সুন্নি তুর্কিদের চোখে শিয়ারা কাফের ছাড়া আর কিছুই নয়। ১৫১৪ সালে সুলতান সেলিম ১,১৪,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে পারস্যের সাফাভিদ রাজবংশের রাজধানী তাবরিজ আক্রমণ করেন। ক্যালদেরান যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে ওসমানীয়দের হাতে শিয়া ইরান পর্যদস্ত হয়। কিন্তু এই বিরাট শক্তি ক্ষয়ের যুদ্ধে তুর্কিদের কোনো লাভ হয়নি, কারণ ইরানের শিয়ারা সুলতান সেলিমের চোখে এতই ঘৃণার পাত্র ছিল যে তিনি এই ভূখণ্ড দখলে রাখতেও অপছন্দ করেন। তুর্কিরা ইরান ছেড়ে চলে গেল। ১৫১৭ সাল থেকে সুলতান সেলিম আবার মধ্যপ্রাচ্য অভিযানে নামলেন। মিশর দখল করলেন তিনি। ১ বছরের মধ্যে তুরস্কের ওসমানীয়দের দখলে আসে সিরিয়া, প্যালেস্টাইন, লেবানন, জর্ডান সহ বর্তমান সৌদি আরবের হেজাজ উপত্যকা ও পবিত্র ২ নগরী মক্কা ও মদিনা।
তার মানে দাঁড়ালো 1517 সাল থেকে ইরান বাদে পুরো মধ্যপ্রাচ্যের শাসনকর্তা হচ্ছে তুর্কিরা। প্রথম মহাযুদ্ধ শুরুর প্রাক্কালে প্রায় 400 বছর যাবৎ তুরস্কের অধীনে পরাধীনতার শেকলে আবদ্ধ গোটা আরব জাহান। অবশ্য এর মধ্যে 1882 সালে ব্রিটেন মিশর দখল করে ফেলে, কিন্তু বাকি এলাকায় ওসমানীয় শাসন কার্যকর ছিল। মামুন বলল, এজন্যই তো তুরস্কের অন্যতম সেরা পর্যটন গন্তব্য তোপকাপি প্যালেসে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতি বিজড়িত অনেক জিনিস রয়েছে। যেহেতু প্রায় 400 বছর যাবৎ মক্কা মদিনা সহ আরব জাহানের শাসক ছিল তুর্কিরা, তাই তারা এসব জিনিস নিজেদের দেশে নিয়ে এসে সংরক্ষণ করতে পেরেছে। জারিফ বলল, এক্স্যাক্টলি। ইস্তাম্বুল নগরের তোপকাপি প্যালেসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিলমোহর, তরবারি, জুব্বা, পেয়ালা, জামার অংশ, দাড়ি মোবারক, উহুদের যুদ্ধে ভাঙ্গা 2 দাঁতের অংশ, এসব কিছুই সংরক্ষণ করে রাখা আছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও বীর কেশরী খালিদ বিন ওয়ালিদের তরবারিটিও আছে তোপকাপি প্যালেসে। যে কোনো মুসলমান ইস্তাম্বুলের তোপকাপি প্যালেসে গেলে আবেগী হয়ে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের স্মৃতি বিজড়িত জিনিস দেখে। সে যাই হোক, আরবদের কাছে তুরস্ক তো দখলদার ব্যতীত কিছুই না। 400 বছরের পরাধীনতার কালে মাঝে মাঝে আরব জাতীয়তাবাদ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু ঐক্যবদ্ধ শক্তির অভাবে স্বাধীন আরব ভূখণ্ড প্রতিষ্ঠার কোনো সংগ্রামী কাজে আসেনি। প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আসলো সেই সুযোগ। যদিও তুর্কিরা ছিল আরব জাহানের শাসনকর্তা, তবুও তুর্কিদের কাছ থেকে ফরমান নিয়ে বিভিন্ন ভূখণ্ড শাসন করত স্থানীয় গোত্রপতিরা। পবিত্র নগরী মক্কা শাসন করতেন ঠিক এরকমই একজন লোক। তার নাম হোসাইন বিন আলী। তার ডাকনাম ছিল শরীফ হোসাইন। আদতে তিনি ছিলেন তুরস্কের ওসমানীয় সালতানাতের একজন প্রতিনিধি। তার বংশধরেরা বহুকাল আগে থেকেই ওসমানীয়দের হয়ে 2 পবিত্র নগরী সহ বিস্তীর্ণ হেজাজ অঞ্চল শাসন করতেন। শরীফ হোসাইন নিজেকে বলতেন হাশেমাইত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিব এর পিতার নাম ছিল হাশেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশ বনু হাশেম নামেও পরিচিত ছিল। শরীফ হোসাইন এর দাবি অনুযায়ী তিনি ছিলেন বনু হাশেম গোত্রের লোক। 1880 সালে শরীফ হোসাইন এর চাচাকে হত্যা করে ওসমানীয়রা। শরীফ হোসাইন ওসমানীয়দের বিরুদ্ধে কথা বলা শুরু করেন, কিন্তু কোনো বিদ্রোহের দিকে যাননি। 1908 সালে তুরস্কের খলিফাকে ক্ষমতাহীন করে তুরস্কের শাসনভার গ্রহণ করেন ইয়ং তুর্কিরা। সে সময় মক্কার আমির নিযুক্ত হন তিনি। তুরস্কের ওসমানীয়দের প্রতি তিনি ছিলেন একান্ত অনুগত। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে তিনি তুরস্কের পক্ষের লোকই ছিলেন। শরীফ ম্যাকমোহন পত্র বিনিময় শুরু। মামুন, তুমি এমসিকিউ পরীক্ষার জন্য নিশ্চয়ই গাইডে পড়েছ। ভারত চীন সীমান্ত লাইন ম্যাকমোহন লাইন নামে পরিচিত, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। ব্রিটিশ কূটনীতিক মিস্টার হেনরি ম্যাকমোহন এর নামে ম্যাকমোহন লাইনের নামকরণ করা হয়। মিস্টার হেনরি ম্যাকমোহন আরেকটা কারণে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তুর্কি শাসনের বিরুদ্ধে আরবদের খেপিয়ে তোলার প্রাথমিক কাজটা তিনিই করেছেন। 1915 থেকে 1917 সাল পর্যন্ত তিনি ছিলেন মিশরে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। তুরস্কের প্রতি ব্রিটেনের ছিল মারাত্মক রাগ। আমি তো আগেই বলেছিলাম, দারদানেস প্রণালীর দখল নিয়ে তুরস্কের কাছে শোচনীয় পরাজয় বরণ করে ব্রিটিশ ফ্রান্স মিত্রবাহিনী। দারদানেস প্রণালী দখল করতে না পারার কষ্ট বুকে নিয়ে ব্রিটিশরা এবার তুরস্কের দুর্বল পয়েন্টের দিকে নজর দেয়। তুরস্কের সেই দুর্বল পয়েন্ট হল মধ্যপ্রাচ্যের আরব জাহান। ঘুষ দিয়ে দলে লোক বিরানো, ছলনা, মিথ্যা প্রতিশ্রুতি, স্বাধীনতার আশ্বাস ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে আরব বিদ্রোহের পরিকল্পনা করে ব্রিটিশরা চিন্তা করল, তুরস্কের বিরুদ্ধে যদি মুসলমান আরবদের খেপিয়ে তোলা যায় তাহলে এক দিলে অনেক পাখি মারা যাবে। তুরস্ক দুর্বল হবে, শায়েস্তা হবে জার্মান তুর্কি জোট, আর মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকা দখলে আসবে ব্রিটেনের। ব্রিটেনের এই পাতা ফাঁদে পা দিল মক্কার শাসক শরীফ হোসাইন। শরীফ হোসাইনকে ব্রিটিশরা টোপ দিল, কেন তুমি তুরস্কের অধীনে থাকবে? তুমি আমাদেরকে সমর্থন করো, আমরাই তোমাকে স্বাধীন আরব ভূখণ্ডের মালিক বানিয়ে দিব।
14 জুলাই 1915 সাল। মক্কার শাসক শরীফ হোসাইন মিশরে নিযুক্ত ব্রিটিশ কূটনীতিক ম্যাকমোহনকে চিঠি দেন। শরীফ হোসাইন আশ্বাস চান ব্রিটেন তাকে কতটুকু সহায়তা করবে। তিনি যে মিশরের পূর্ব প্রান্ত থেকে শুরু করে জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইরাক ও সৌদি আরবকে নিয়ে বিশাল ঐক্যবদ্ধ স্বাধীন আরব ভূখণ্ড গঠন করতে চান, সেটা কি পারবেন? দরকার হলে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করবেন, কিন্তু ব্রিটিশরা তাকে সহায়তা করবে তো? চিঠির জবাব দেন ম্যাকমোহন। তিনি শরীফ হোসেনকে আশ্বস্ত করেন তুর্কিদের কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য তিনি আরবদের জন্য যা যা করা দরকার তা করবেন। এভাবে একের পর এক পত্র বিনিময় চলতেই থাকে। তুরস্কের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্রের জাল বুনেন শরীফ হোসাইন। 10 জুন 1916 সাল। শরীফ হোসাইন পবিত্র নগরী মক্কায় অবস্থিত তুরস্কের সেনা ঘাঁটিতে হামলার নির্দেশ দেন। শুরু হয় তুরস্কের বিরুদ্ধে আরবদের সর্বাত্মক বিদ্রোহের সূচনা। মুসলমানে এই লড়াইয়ের পুরো ফায়দা নিতে ব্রিটেন তার সর্বশক্তি নিয়োগ করে। অনেকেই তুরস্কের কামাল আতাতুর্ককে দোষারোপ করেন, কেন তিনি খেলাফত প্রথা বাতিল করেছিলেন। মনে রেখো, কামাল আতাতুর্ক একবার দুঃখ করে বলেছিলেন, এই খেলাফত বাঁচিয়ে রেখে কি লাভ। যেখানে তুরস্কের মুসলমানরা ব্রিটেন ফ্রান্সের বিরুদ্ধে মরণপণ সংগ্রামে লিপ্ত, ঠিক সেই সময়েই আরবদের মুসলমানরা তুরস্ককে ধ্বংস করে দেওয়ার জন্য যাবতীয় নোংরা খেলায় মেতে উঠল। হেনরি ম্যাকমোহন যদি হয়ে থাকেন আরব বিদ্রোহের প্রধান ইন্ধনদাতা, তাহলে আরব বিদ্রোহের অন্যতম আরেক স্তম্ভ হলেন ব্রিটিশ ক্যাপ্টেন লরেন্স, যিনি লরেন্স অব অ্যারাবিয়া নামে সমধিক পরিচিত। আরবীয় রাজনীতির অন্যতম কিংবদন্তি তুল্য এই ব্যক্তিটি সম্পর্কে না জানলে মধ্যপ্রাচ্যের সংকটের মূলে যাওয়া যাবে না। তার আগে তুমি অতি বিখ্যাত লরেন্স অফ অ্যারাবিয়া মুভিটি দেখে ফেলো। পর্ব ৭৮। প্রথম বিশ্বযুদ্ধে মধ্যপ্রাচ্যের যুক্ত ফ্রন্টগুলো। জারিফ আলোচনা করল, আজকের ফিলিস্তিন ইসরায়েল সংকটের মূল আলোচনা করতে হলে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহের দিকে অবশ্যই নজর দিতে হবে। কারণ মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে দখলদার ইহুদি রাষ্ট্র গঠনের পিছনে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ঘটনাবলী দায়ী। 1914 সালের 28 জুলাই যখন যুদ্ধ শুরু হলো, তখন জার্মানি সহ উভয় পক্ষের সব শক্তি ভেবেছিল যে যুদ্ধ হবে ক্ষণস্থায়ী। শিল্প বিপ্লবের পরবর্তীতে সবার হাতে আছে ওদের টাকা আর মারাত্মক সব অস্ত্রশস্ত্র। সবাই মনে করল কয়েক সপ্তাহ কিংবা বড়জোর কয়েক মাসের ব্যবধানে সব ফয়সালা হয়ে যাবে। কিন্তু জার্মানির দুর্বার আক্রমণের মুখে যখন ব্রিটেন ফ্রান্স প্রতিরোধ গড়ে তুলল, তখনই একটা অচলাবস্থা সৃষ্টি হলো। যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। ঠিক সেই সময় জগৎজোড়া সাম্রাজ্য পরিচালনাকারী ধুরন্ধর ব্রিটিশ জাতি চিন্তা করল কোন কোন কূটনৈতিক পদ্ধতি অবলম্বন করলে জার্মান তুর্কি জোটকে শায়েস্তা করা যায়। এমন এক পদ্ধতির আশ্রয় নিতে হবে যাতে যুদ্ধ করা ছাড়াই বড় ধরনের বিজয় অর্জন করা যায়। মামুন জিজ্ঞেস করল, যুদ্ধের পথে না হেঁটে ব্রিটেন এরকম সিদ্ধান্ত নিল কেন? জারিফ বলল, এর পিছনে প্রধান কারণ দুটি। 1915 সালে গ্যালিপোলির যুদ্ধে তুরস্কের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করল ব্রিটিশ, ফরাসি, অস্ট্রেলিয়ান যৌথ বাহিনী। দার্দানাস প্রণালীর দখল নিতে গিয়ে উল্টো ভীষণভাবে মার খেল তারা। তাই এ পরাজয়ের প্রতিশোধ নেওয়াটা জরুরি ছিল। তুরস্কের কাছে আরেকটা লাভজনক পরাজয়ের শিকার হলো ব্রিটেন। সেটা হলো ব্যাটল অফ কুট অল আমরায় তুর্কিদের কাছে অ্যাংলো ইন্ডিয়ান বাহিনীর পরাজয়। অ্যাংলো ইন্ডিয়ান মানে সেখানে কি ভারতের সৈন্যরাও ছিল? অফকোর্স, আমি তো আগেও আলোচনা করেছি, প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ ভারতীয় সৈন্য ব্রিটিশদের হয়ে কাজ করেছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ছিলেন এরকম একজন ব্রিটিশ সৈনিক। সে যাই হোক, গ্যালিপোলির যুদ্ধে পরাজয়ের পর 1915 সালের 7 ডিসেম্বর থেকে শুরু হওয়া 1916 সালের 29 এপ্রিল পর্যন্ত কুট আল আমরার যুদ্ধে পরাজিত হয়ে ব্রিটেন বুঝতে পারল পুরো মধ্যপ্রাচ্যের দখলদার তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে জেতা সম্ভব নয়। কুট আল আমরা বর্তমান ইরাকে অবস্থিত। বাগদাদ থেকে মাত্র 100 কিলোমিটার দূরে এর অবস্থান। 13,000 সৈন্যকে বন্দী করে ফেলে তুর্কিরা। অবনত মস্তকে আত্মসমর্পণ করে ব্রিটিশ বাহিনী। আসরে নামলেন লরেন্স অব অ্যারাবিয়া। 6 লক্ষ সৈন্যের বিশাল তুর্কি বাহিনী
38টি ডিভিশনে বিভক্ত হয়ে পুরো মধ্যপ্রাচ্য রক্ষা করল। ইরান ছাড়া পুরো মধ্যপ্রাচ্য তুরস্কের দখলে। ব্রিটেন ভাবল তুর্কিদের ঘায়েল করার একটাই পথ, সেটা হলো আরব জাতীয়তাবাদকে উস্কে দেওয়া। ব্রিটিশ নাগরিক টি লরেন্স ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ। ব্রিটিশ সরকারের মিশন নিয়ে তিনি আরবদের সাথে মিশে গেলেন, তাদের মতো করে পোশাক পরিচ্ছদ পরলেন আর শুরু করলেন ব্রিটিশের নীল নকশা। তুর্কিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সব আরব গোত্রপতিদের এক ছাতার নিচে জড়ো করলেন। মক্কার শরীফ হোসেন তো আগেই ছিলেন তুর্কিদের বিরুদ্ধে। এবার মধ্যপ্রাচ্য থেকে তুর্কিদের পায়ের তলার মাটি সরে যেতে শুরু করল। তুর্কিদের বিরুদ্ধে আরবরাই ছিল মূল যোদ্ধা, তাদেরকে সহায়তা করছে ব্রিটিশ ও ভারতীয় বাহিনী। ইয়েমেনের আকাবা বন্দর দখল করল ব্রিটিশরা। ব্রিটেনকে সহায়তা করতে মিশরে গঠিত হল ইজিপশিয়ান এক্সপেডিশনারি ফোর্স। 1917 সাল মধ্যপ্রাচ্যের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। তুর্কিদের দখলদারিত্বের 400 বছর পূর্তি হলো এ বছর। 1517 সালে তুরস্কের অটোম্যানরা প্রথম মিশর দখলের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূখণ্ড দখলের সূচনা করে। 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর ইহুদি ডনকুবের রথসচাইল্ডের কাছে ওয়াদা করেছিলেন প্যালেস্টাইনে ইহুদিদের জন্য ব্রিটেন একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার উদ্যোগ নেবে। এই বেলফোর ঘোষণার প্রায় মাসখানেকের পর 1917 সালের 11 ডিসেম্বর ব্রিটিশ সেনাপতি স্যার এডমন্ড এলনবি ব্যাটল অফ গাজায় জয়লাভ করে জেরুজালেম দখল করেন। ব্রিটিশ সেনাপতি এলনবি হচ্ছেন 34তম জেরুজালেম দখলকারী। প্রায় 3000 বছর যাবৎ বিভিন্ন সাম্রাজ্যের বিভিন্ন সেনাপতিরা জেরুজালেম দখল করেন। শেষমেশ 1917 সালে এই জেরুজালেম দখল করল ব্রিটিশরা। ক্রুসেডের পর এই প্রথম খ্রিস্টানদের হাতে গেল পুণ্যভূমি জেরুজালেম। কে জানত ব্রিটেন কর্তৃক জেরুজালেম দখল অনন্তকালের জন্য ফিলিস্তিনিদের কপালে দুঃখ বয়ে আনবে। মামুন বলল, এখন আমি মধ্যপ্রাচ্যের জামলার শুরুটা বুঝতে পারছি বলে মনে হচ্ছে। পুরো আরব জাহানের শাসক ছিল তুরস্ক। আজকে তুরস্কের দখলে যদি মধ্যপ্রাচ্য থাকত, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্রের জন্মই হতো না। তুরস্ককে দুর্বল করতে সর্বশক্তি দিয়ে মাঠে নামল ব্রিটেন। আরবদেরকে উস্কিয়ে আর ইহুদিদেরকে প্রলোভন দেখিয়ে ব্রিটেন তুরস্ককে হটিয়ে পুরো মধ্যপ্রাচ্যের মাস্তান হয়ে পড়ল। তাই তার পক্ষে সম্ভব হয় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া। যেহেতু ব্রিটেন ইহুদিদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে আবাসভূমি গড়ে দেওয়ার ব্যাপারে, তাই ইহুদি ডনকুবের বিজ্ঞানী আর গবেষকরা ব্রিটেনকে সহায়তা করল সর্বাত্মকভাবে। আর শক্তির বলে মধ্যপ্রাচ্যের ভূমির মালিক যেহেতু হয়ে পড়ল ব্রিটেন, তাই এ প্রতিশ্রুতি দেওয়াটা বাস্তবসম্মতি ছিল। জারিফ বলল, এক্স্যাক্টলি। চলো এবার আমরা বেলফোর ডিক্লারেশনটা একটু পড়ে নেই। বেলফোর ডিক্লারেশন 2 নভেম্বর 1917। 67টি শব্দ, যেন এক পারমাণবিক বোমা। যে শব্দগুলির বদৌলতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি পেয়ে গেল আর আগুন জ্বলল মধ্যপ্রাচ্যে। হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্ট ভিউ উইথ ফেভার দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন of a national home for the Jewish people and will use their best endeavors to facilitate the achievement of this object, it being clearly understood that nothing shall be done to prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine or the rights and political status enjoyed by Jews in any other country. একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ব্রিটেন কিংবা ইসরায়েল কেউই বেলফোর ডিক্লারেশনটা ঠিকঠাক মতো মানেনি। প্রথম অংশে বলা হয়েছে দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন অফ আ ন্যাশনাল হোম ফর দ্য জিউস পিপল, মানে ইহুদিদের জন্য প্যালেস্টাইনে একটা জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার ব্যাপারটি বলা আছে। কিন্তু দ্বিতীয় অংশে একটা কথা স্পষ্ট বলা আছে, প্যালেস্টাইনে অবস্থানরত অ-ইহুদি অধিবাসীদের নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হয়
এরকম কিছুই করা হবে না। কিন্তু ইহুদি নাগরিক তথা মুসলিমদের কি নাগরিক অধিকার যে ইসরায়েল দিয়েছে তা বলাই বাহুল্য। মুসলমানদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে জোর করে আবাস গড়েছে ইহুদিরা। সে কাহিনী বড়ই নির্মম। পর্ব ৭৯। বাগবাটোয়ারার মিশন এবার প্যারিস শান্তি সম্মেলনে। জার্মানি ও তুরস্ক যখন পরাজয়ের গ্লানিতে ডুবছে, তাদের তো বলার মতো কোনো কথা নাই। আমেরিকান প্রেসিডেন্ট উড্রো উইলসনের নেতৃত্বে প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হলো। ১৯১৯ সাল থেকে শুরু হওয়া এ সম্মেলন ১৯২০ সাল পর্যন্ত চলছিল। ব্রিটেন, ফ্রান্স, ইতালির মতো বিজয়ী শক্তিবর্গ নিজেদের পাওনা আদায়ের জন্য দর কষাকষিতে নামল। সেই সম্মেলনে হাজির ইহুদি প্রতিনিধি ও আরবরা। কিন্তু একই আরবরা দেখল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। কিসের স্বাধীনতা, কিসের কি? উল্টো ব্রিটেন ম্যান্ডেট সিস্টেম চালু করল। ব্রিটেনের বাগে পড়ল ইরাক ও প্যালেস্টাইন, যার মধ্যে বর্তমান জর্ডান ও ইসরায়েল, আর সিরিয়া ও লেবানন দখল করল ফ্রান্স। আরবরা দেখল ব্রিটেনের কথায় বিশ্বাস করে তারা ভীষণভাবে প্রতারিত হয়েছে। ফ্রান্সকে কোনো রকমে সন্তুষ্ট করতে পারল ইহুদিরা, কিন্তু ব্রিটেনের বিরুদ্ধে ক্ষেপে উঠল। মামুন বলল, ইহুদিরা ব্রিটেনের বিরুদ্ধে ক্ষেপে উঠল মানে? ব্রিটেন তাদেরকে এত আদর করে প্যালেস্টাইনে বসতি স্থাপন করার প্রতিশ্রুতি দিল, এর কি হলো? জারিফ বলল, ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েই বসে রইল, কিন্তু কাজটা কিভাবে হবে, কবে হবে, এ ব্যাপারে কিছুই বলেনি। তাই ইহুদিদের চোখেও ব্রিটেন হয়ে গেল প্রতিশ্রুতি ভঙ্গকারী। এর ফল হলো মারাত্মক। ইহুদিরা নিজেই ফিলিস্তিনে ইহুদিবাদী রাষ্ট্র গড়ার উদ্যোগ নিল। বিভিন্ন দেশ থেকে ইহুদিরা ফিলিস্তিনে জড়ো হতে লাগল। প্রাথমিক অবস্থায় ব্রিটেন ইহুদিদের এসব কাজে বাধা দিত, কিন্তু ইহুদিরা ব্রিটিশ টহল দলকে আক্রমণ করে স্থানীয় আরবদের সাথে গুন্ডামি করে বসতি স্থাপন করতে লাগল। সেই থেকে শুরু হলো আরব ইসরায়েল অনন্ত লড়াই। যদিও একটি স্বাধীন দেশ হিসেবে ইসরায়েলের আবির্ভাব হলো আরও অনেক পরে, ম্যান্ডেট প্রথার পর যত সব ঝামেলা। ১৯২২ সালের ২৪ জুলাই থেকে প্যালেস্টাইনের উপর ব্রিটেনের ম্যান্ডেট প্রথা কার্যকর হয়। ঘোষণা করা হয় আগামী ২৫ বছর প্যালেস্টাইনের শাসক হবে ব্রিটেন। ১৯৪৭ সালের মধ্যে প্যালেস্টাইনকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে ব্রিটেন উক্ত অঞ্চল ত্যাগ করবে। একটা কথা মনে রাখতে হবে, ইহুদিরা প্রথমে ফিলিস্তিনে আরবদের খেপিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়নি। খিয়াম ওয়াইজম্যান জেরুজালেমে গ্র্যান্ড মুফতিকে প্রাচীনকালের একটি কোরআন শরীফ উপহার দিয়ে বলেছিলেন, আরবদের স্বার্থের প্রতিকূলে ইহুদিরা কিছুই করবে না। কিন্তু ম্যান্ডেট প্রথার পর থেকে ফিলিস্তিনের আরব আর নব্য বসতি স্থাপনকারী ইহুদিদের মধ্যে মনোমালিন্য বাড়তেই লাগল। ২০ এপ্রিল ১৯২০ এই দিনটিকে আমরা বলতে পারি আরব ইসরায়েলের মধ্যে অনুষ্ঠিত প্রথম দাঙ্গা। মুসলিম, খ্রিস্টান, ইহুদি এই তিন ধর্মের চোখে শ্রদ্ধেয় পুরুষ হজরত মুসা আলাইসাল্লাম এর স্মরণে নবী মুসা উৎসব চলছিল। তিন ধর্মের তীর্থযাত্রীরা জেরুজালেমে জড়ো হলো। জেরুজালেমের গ্র্যান্ড মুফতির ভাই হাজি আমিন আল হোসাইনির নেতৃত্বে আরবীয় মুসলিমরা স্লোগান দিল, ইহুদিরা নিপাত যাক, জেরুজালেম আমাদের, ইহুদিরা পথের কুকুর ইত্যাদি। হাতাহাতি থেকে সংঘর্ষ শুরু হয়। ৫ জন ইহুদি ও ৪ জন আরব মারা যায়। ব্রিটিশ শাসক এই সংঘর্ষে জড়িতদের কঠোর হস্তে দমন করার সিদ্ধান্ত নেন। যদিও দাঙ্গার অন্যতম হোতা মুফতি আমিন আল হোসাইনি জেরুজালেম থেকে পালিয়ে যান। তাকেও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু পরে ক্ষমা পেয়ে যান। ১৯২১ সালে ২৬ বছর বয়সে এই মুফতি আমিন আল হোসাইনি জেরুজালেমের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন। তিনি হয়ে ওঠেন ফিলিস্তিনি আরব মুসলিমদের মুখপাত্র। ফিলিস্তিনি শাসনকারী ব্রিটিশরা চাইত না ইউরোপ থেকে এত বেশি সংখ্যক ইহুদি ফিলিস্তিনে আসুক, কিন্তু ধুরন্ধর ইহুদিরা সব বাধা অতিক্রম করে ফিলিস্তিনে আসতেই লাগলো। বেলফোর ডিক্লারেশনের পর থেকে ১৯২৫ সাল পর্যন্ত ৯০,০০০ ইহুদি ফিলিস্তিনে আসলো। কেবল ১৯২৫ সালেই আরবদের কাছ থেকে ৪৪,০০০ একর জমি কিনল ইহুদিরা। এদিকে ইউরোপে ইহুদিদের অবস্থা খারাপ হতে শুরু করলো হিটলারের উত্থানে। ১৯৩৩ সালে ৩৭,০০০, ১৯৩৪ সালে ৪৫,০০০, ১৯৩৫ সালে ৬৬,০০০ ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে চলে আসলো। ১৯৩৬ সালে দেখা গেল ফিলিস্তিনে আরব
ও মুসলিমদের তুলনায় ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। এবার জোর করে ফিলিস্তিন নিতে চাইল ইহুদিরা। প্রথম খুব ভালো ভালো কথা বলতো ইহুদিরা। আরবদেরকে খেপানোর কোনো ইচ্ছা তাদের নেই। তারা আরবদের সাথে মিলেমিশে থাকবে এমন সব আশ্বাসে কিছুটা হলেও আরবদের মন জয় করার চেষ্টা করত। শাসক ব্রিটেন নিজের জ্বালায় বাঁচে না। একদিকে ভারতসহ উপনিবেশগুলোতে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র, অন্যদিকে হিটলারের উত্থানে ভয়ানক শঙ্কিত ব্রিটেন। ফিলিস্তিনে ইহুদিদের গুন্ডামি সামলানোর মতো পরিস্থিতি নেই ব্রিটেনের। ইহুদি নেতা বেন গুরিয়ন ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করার জন্য হাগানা মিলিশিয়া প্রস্তুত করলেন। ব্রিটিশ ও আরবদের বিরুদ্ধে গুপ্ত হত্যা চালাতে লাগলো ইহুদিরা। 1939 সালে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাবানল শুরু হলো। জার্মানিতে ইহুদিদের উপর চরম নির্যাতন শুরু হলো। হিটলার ইহুদিদের নির্মূল করার জন্য অপারেশন ফাইনাল সলিউশন শুরু করে দিলেন। হিটলারের ইহুদি নিধনে মহাখুশি হলেন জেরুজালেমের গ্র্যান্ড মুফতি আমিন আল হোসাইনি। মুফতি হিটলারের সাথে সশরীরে সাক্ষাৎ করতে ইউরোপ ভ্রমণে গেলেন। 1941 সালের 27 অক্টোবর বেনিতো মুসোলিনি স্বয়ং মুফতিকে রোমে আমন্ত্রণ জানান। মুসোলিনি মুফতিকে আশ্বস্ত করলেন ইউরোপে ইহুদিদের কোনো জায়গা নেই। বিশ্বযুদ্ধ শেষ হলে ইতালির সব ইহুদিদের বের করে দেওয়া হবে। আরবদের জন্য ঐক্যবদ্ধ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। 1941 সালের নভেম্বর মাসের 28 তারিখ মুফতি হিটলারের সাথেও সাক্ষাৎ করেন। মুফতির সাথে কথা বলে হিটলার বেশ খুশি হলেন, কারণ দুজনেই ছিলেন মূলত ইহুদি বিদ্বেষী। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু সব সমীকরণ পাল্টে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির প্রেক্ষাপটে। জার্মানির পরাজয় ঘনিয়ে এলে ইহুদিরা আরবদের উপর চড়াও হয়। ইহুদিরা বুঝতে পারে 1947 সালে ব্রিটিশরা চলে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা আরও দুর্বল হয়। জেরুজালেমকে কেন্দ্র করে কিছু করার ক্ষমতা নাই ব্রিটিশের। এটা বিলক্ষণ বুঝে গেছে ইহুদিরা। 29 নভেম্বর 1947 জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েল ফিলিস্তিন সংকট নিয়ে আলোচনা শুরু হলো। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব পাশ হলো। রেজুলেশন নং 181। ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার কথা বলা হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 33টি, বিপক্ষে 13টি। আরও 10টি দেশ ভোটদানে বিরত থাকে। 2000 বছর যাবৎ একটি স্বাধীন দেশের অন্বেষণে যাযাবরের মতো ঘুরতে থাকা ইসরায়েলিরা অবশেষে তাদের স্রষ্টা কর্তৃক প্রতিশ্রুত ভূমিতে নিবাস গড়তে সম্মত হয়। ফিলিস্তিনি আরবদের জন্য মহাবিপর্যয় নেমে আসে। প্রায় 7 লক্ষ ফিলিস্তিনি বাসস্থানচ্যুত হয়। তাদের এই বিপর্যয়ের নাম হয় নাকবা। 14 মে 1948 বিকাল 4টা ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী বেন গুরিয়ন ইহুদিবাদী আন্দোলনের স্রষ্টা থিওডোর হার্জেলের প্রতিকৃতির নিচে দাঁড়িয়ে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নবগঠিত রাষ্ট্রের নাম কি হবে সে ব্যাপারে কানাঘুষা চলছিল। কেউ বললেন জুডেয়া, জায়ন কিংবা আইবেরিয়া অথবা হার্জেলিয়া, কিন্তু বেন গুরিয়নই প্রস্তাব দিলেন সেটা হবে আমাদের আদি পিতা ইসরায়েলের নামে। 11 মিনিট পর মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুমান ইসরায়েলকে স্বীকৃতি দেন। নিউ ইয়র্ক নগরীতে বসবাসরত খিয়াম ওয়াইজম্যান স্বাধীন রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা শুনে উৎফুল্ল হলেন। প্রধানমন্ত্রী বেন গুরিয়ন ওয়াইজম্যানকে আমন্ত্রণ জানালেন ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট হতে। মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান আইজম্যানকে আমন্ত্রণ জানালেন সবার আগে হোয়াইট হাউসে সরকারিভাবে ভ্রমণ করতে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সংবাদে মার্কিন প্রেসিডেন্ট ট্রুমানের আনন্দ যেন আর ধরে না। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সংবাদ শুনে আরবদের রক্তে আগুন ধরে গেল। আরব লীগের সেক্রেটারি আজম পাশা ঘোষণা দিলেন এই যুদ্ধ হবে ইহুদি নির্মূলের এক গণহত্যা। এই গণহত্যা হবে মঙ্গোলিয়ান নৃশংসতা আর ক্রুসেডের নিষ্ঠুরতার মিশ্রণ। ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরের দিনই মিশর, সিরিয়া, ইরাক, জর্ডান ও লেবাননের সম্মিলিত আরব বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মুখে যতই প্রতিরোধের কথা বলা হোক না কেন, বহু দেশের সম্মিলিত বাহিনী শৃঙ্খলার অভাবে কার্যকরভাবে যুদ্ধ করতে পারল না। আর ইসরায়েলের কাছে এ যুদ্ধ ছিল মাতৃভূমির অখণ্ডতা রক্ষার লড়াই। যুদ্ধের কারণে বহু ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়।
1949 সালের জুলাই মাসের মধ্যে সবকটি দেশের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি স্থাপিত হয়। 350টি ফিলিস্তিনি গ্রাম ধ্বংস হয়। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1956 সালে মূলত মিশরের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব হয়। ইসরায়েলের সাথে যোগ দিয়েছিল দুই পুরাতন সাম্রাজ্যবাদী দেশ ব্রিটেন এবং ফ্রান্স। মিশরের ইতিহাস বর্ণনা করার অধ্যায়ে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই এ ব্যাপারে এখানে আর আলোচনা করা হলো না। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ ইসরায়েল ততদিনে সামরিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। আমেরিকার সহায়তায় বিভিন্ন প্রযুক্তি আয়ত্ত করে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। 1967 সালের জুন মাসের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সংগঠিত এই যুদ্ধ 6 দিনের যুদ্ধ নামেও পরিচিত। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই সিরিয়া, মিশর ও পশ্চিম তীর সংলগ্ন অঞ্চল থেকে হামলা হতো। 6 দিনের যুদ্ধ ইসরায়েলের জন্য ছিল মহাবিজয়। সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি, মিশরের কাছ থেকে সিনাই উপত্যকা দখল করে ইসরায়েল। পশ্চিম তীর থেকে জর্ডানের বাহিনীকে বিতাড়িত করা হয় এবং গাজার দখল নিয়ে নেওয়া হয়। ইসরায়েলের কাছে আরব রাষ্ট্রগুলির শোচনীয় পরাজয় হয়। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ 6 অক্টোবর 1973 ইহুদিদের পবিত্র ধর্মীয় উৎসব ইয়ুম কাপুরের দিন মিশরীয় ও সিরিয়ান বাহিনী ইহুদিদের উপর হামলে পড়ে। প্রথম দিকে ইসরায়েলি বাহিনী কিছুটা ব্যাকফুটে ছিল, কিন্তু পরবর্তীতে আবার রুখে দাঁড়ায়। যুদ্ধ শেষ হয় অক্টোবর মাসের 26 তারিখ। এই যুদ্ধের পর মিশরের সাথে ইসরায়েলের সম্পর্ক নাটকীয় মোড় নেয়। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ইসরায়েলের সাথে শান্তি চুক্তির দিকে এগিয়ে যান। ফলশ্রুতিতে ইসরায়েল মিশরকে সিনাই উপত্যকা ফেরত দেয়। ইসরায়েল ফিলিস্তিনি সম্পর্কের ব্যাপারটা অসংখ্য ঘটনার ঘনঘটায় ভরপুর। এ বইতে বিস্তারিত আলোচনা করা সম্ভবপর হলো না। পরবর্তীতে শুধুমাত্র ইসরায়েল ফিলিস্তিন সম্পর্ক নিয়েই পূর্ণাঙ্গ একটি বই লেখার আশাবাদ ব্যক্ত করলাম। পর্ব 81 সৌদি আরবের জন্ম। একবিংশ শতাব্দীর সৌদি আরব অর্থনৈতিক বলে বলীয়ান এক শক্তিশালী দেশ। তাকে সমীহ করে চলে আমেরিকা সহ বিশ্বের তাবৎ পরাশক্তি। তেল অর্থনীতি পুরো মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছে বিংশ শতাব্দীতে। যদিও ধারণা করা হচ্ছে জ্বালানি হিসেবে তেলের বিকল্প ইতিমধ্যে বিশ্ববাসী পেয়ে গেছে। একবিংশ শতাব্দীর অর্ধেকের পরের অংশেই তেলভিত্তিক অর্থনীতি পাল্টে যাবে। যা হোক, সে আলোচনা অন্যত্র করা যাবে। জারিফ বলল, সাংবিধানিকভাবে সৌদি আরবের জন্ম 1932 সালে। জন্মের সময় সৌদি আরব ছিল তৎকালীন বিশ্বের অন্যতম দরিদ্র এক দেশ, কিন্তু কয়েক বছরের মধ্যেই তারা বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়। এর পিছনে মূল তালিকা শক্তি হচ্ছে তেল। 1932 সালের পূর্ববর্তী ইতিহাস সৌদি আরবের জন্য লজ্জার ও অপমানের। শত শত বছর যাবৎ পরাধীনতার গ্লানি আর বহিঃশত্রুর আক্রমণের মুখে নত হওয়ার ইতিহাস। বাঙালিদের মতোই সৌদি আরব পরাধীনতার গ্লানি টেনেছে বারবার। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খেলাফতের প্রাণকেন্দ্র ছিল মদিনা। তারপর থেকে আর কোনো রাজবংশের আমলেই সৌদি আরব ইসলামী শক্তির বর কেন্দ্রে পরিণত হয়নি। উমাইয়াদের আমলে রাজধানী ছিল সিরিয়ার দামেস্ক, আব্বাসীয়দের আমলে ইরাকের বাগদাদ। সৌদি আরবের ঊষর ও অনুর্বর ভূমিতে রাজধানী স্থাপনের জন্য আগ্রহী ছিল না কেউ, কিন্তু শাসন করার বেলায় এক কাঠি সরেস। কারণ ইসলামের দুই পবিত্র নগরীর খাদেম হওয়ার মর্যাদা ছিল খুব গৌরবের ব্যাপার। আব্বাসীয়দের পর মিশরের আইয়ুবী রাজবংশ, ফাতেমি রাজবংশ, মামলুক রাজবংশের আমলেও সৌদি আরব তাদের অধীনস্থ অঞ্চল ছিল। 1957 সালে অটোমান সুলতান সেলিম মিশর সহ পুরো মধ্যপ্রাচ্য দখলে অভিযান চালান। বহু হাত ঘুরে সৌদি আরব তারপর থেকে তুরস্কের ওসমানিয়া খেলাফতের অধীন। ওসমানিয়া খেলাফতের অধীন থেকে মুক্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পর। বহু বছর যাবৎ তুরস্কের অধীনে থেকেও তুরস্কের কোনো সামাজিক সাংস্কৃতিক রীতিনীতি সৌদি আরবকে স্পর্শ করতে পারেনি, বরং তুরস্ককে চিরকাল ঘৃণা করে আসছিল সৌদি আরব, যার রেশ আজও রয়ে গেছে। বিভিন্ন সময় তুরস্কের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে সৌদি আরব। প্রাথমিকভাবে কিছুটা সফল হলেও পরে নিষ্ঠুরভাবে সেসব প্রচেষ্টাকে গুঁড়িয়ে দিয়েছে তুরস্ক। চলো আমরা সেসব কাহিনী শুনি। 1744 সাল ইতিহাসের প্রথম সৌদি রাষ্ট্রের জন্ম। মোহাম্মদ বিন সৌদ, মোহাম্মদ বিন আব্দুল ওহাব,
জারিফ আলোচনা শুরু করল। সৌদি আরবের ইতিহাস বর্ণনা করতে হলে এ দুজনের নাম নিতেই হবে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ছিলেন একজন বিশুদ্ধতাবাদী ইসলামিক স্কলার। ১৭০৩ সালে তিনি জন্মগ্রহণ করেন সৌদি আরবের ওয়াইনা শহরে। বিশুদ্ধতাবাদী মানে হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর নতুন যা কিছু ধর্মের যোগ হয়েছে সবকিছু পরিত্যাগ করতে হবে, মূল ইসলামে ফিরে যেতে হবে। মূল ইসলামে ফিরে যাওয়ার এই যে প্রবণতা, তা ছিল পূর্বসূরি দার্শনিক ইবনে তাইমিয়ার দর্শন। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের প্রবর্তিত ধর্ম ওয়াহাবি মতবাদ নামে পরিচিত। এই মতবাদ প্রচলিত সুফি সাধকদের বিভ্রান্ত মনে করে। আর তৎকালীন আরব বিশ্বের শাসক ওসমানী খিলাফতের বিরুদ্ধে ফতোয়া দেন এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। মামুন জিজ্ঞেস করল, সুফি সাধকদের বিভ্রান্ত মনে করলে হবে? আমাদের উপমহাদেশে ইসলামের বিস্তার ঘটেছে মূলত সুফি সাধকদের দ্বারা, আর তুর্কিরা কি ইসলামের কোনো ক্ষতি করেছিল? জারিফ উত্তর দিল, এই বইয়ে এটা নিয়ে আলোচনা করতে চাই না আমি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতে ইসলাম ধর্মের যে কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্তের জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজই একমাত্র উৎস। অন্য কোনো ইমাম, মাযহাব কিংবা সুফি সাধকদের বাণী অনুসরণ করার দরকার নাই। পরিস্থিতি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সাথে দিরিয়া অঞ্চলের শাসক মোহাম্মদ বিন সৌদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের জন্ম দেয়। নিজের জন্মস্থান ওয়াইনাতে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব প্রতিকূল পরিস্থিতির শিকার হলে তিনি দিরিয়াতে চলে যান। সেখানে ১৭২৬ সাল থেকে মোহাম্মদ বিন সৌদ ক্ষমতায়। বিন সৌদ ওয়াহাবি মতবাদের একনিষ্ঠ সমর্থক হয়ে পড়েন। তাদের এই বন্ধন আরও জোরালো হয় দুই পরিবারের মধ্যে বিয়ে শাদীর প্রচলন হওয়াতে। তাই সিদ্ধান্ত হয় মোহাম্মদ বিন সৌদ হবেন আমির, মোহাম্মদ বিন ওয়াহাব হবেন ইমাম। প্রশ্ন করল মামুন, আমি তো জানতাম ১৫১৭ সাল থেকেই তুর্কিরা ছিল সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের শাসক। তাহলে কিভাবে ১৭৪৪ সালে সৌদি আরবের ভূখণ্ডে দিরিয়া আমিরাত প্রতিষ্ঠিত হয়? জারিফ উত্তর দিল, সৌদি আরবের আয়তন যথেষ্ট বড়। লক্ষ্য করো, লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল থেকে মক্কা মদিনা খুব দূরে নয়। মক্কা মদিনা সহ সাগরের উপকূলবর্তী এলাকাতেই অটোমান শাসন সীমাবদ্ধ ছিল। তাছাড়া মরুময় সৌদি আরবের অনন্য অনুর্বর এলাকাগুলোর প্রতি ওসমানীয়দের এত আগ্রহ ছিল না। দিরিয়া অঞ্চলের এলাকা নজদ নামেও পরিচিত। এটা মক্কা মদিনা থেকে বহু দূরে। তাই মোহাম্মদ বিন সৌদের দিরিয়া আমিরাত তুরস্কের জন্য কোনো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি। কিন্তু দিরিয়া আমিরাত নিজেই তার বিপদ ডেকে আনল। মোহাম্মদ বিন সৌদ ১৭৬৫ সালে মারা যান। তারপর তার ছেলে আব্দুল আজিজ ক্ষমতায় বসেন। ওয়াহাবি মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে আব্দুল আজিজ দিরিয়া আমিরাতের পরিধি বাড়িয়েই চললেন দিন দিন। সৌদি আরবের পূর্ব দিকে বর্তমান কুয়েত ও ইরাকের কারবালা নগরী দখল করেন। শিয়াদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর মনোভাব ধারণ করতেন ওয়াহাবিরা। মাজারে জড়ো হওয়া ও ইমামদের কবরকে অত্যন্ত জৌলসময় করে তোলা শিয়াদের একটি রীতি ছিল। আব্দুল আজিজের বাহিনী ইরাকের কারবালা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাজারে ভাঙচুর চালান। মোহাম্মদ বিন ওয়াহাব ১৭৯২ সালে মারা যান। ওয়াহাবি সাম্রাজ্য বাড়তেই লাগল। আব্দুল আজিজের পরে আবার ক্ষমতায় বসেন আল সৌদ। আল সৌদ মারা যান ১৮১৪ সালে। আল সৌদের পর ক্ষমতায় বসেন আবদুল্লাহ। এবার তুরস্কের ওসমানীয় সুলতানদের টনক নড়ল। ১৮০৩ সালে মক্কা মদিনা আক্রমণ চালান ওয়াহাবিরা। তুরস্কের অবস্থা তখন টালমাটাল। ওয়াহাবিদের বিরুদ্ধে বাহিনী পাঠানোর মতো অবস্থা নাই তুরস্কের। কিন্তু ১৮১৪ সালের পর ওয়াহাবিদেরকে মক্কা মদিনা তথা হেজাজ অঞ্চল থেকে উৎখাত করার জন্য নতুন ফন্দি আঁটলেন তুর্কি সুলতান চতুর্থ মুস্তফা। মিশরের উচ্চবিলাসী অটোমান শাসকদের প্রতিনিধি মোহাম্মদ আলী পাশা তুরস্কের সুলতানদের কোনো পাত্তাই দিতেন না। নিজের মতো করে মিশর শাসন করতেন। তুরস্ক না পারত মোহাম্মদ আলী পাশাকে শায়েস্তা করতে, না পারত তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে। ওয়াহাবিদেরকে শায়েস্তা করতে তুর্কিরা মোহাম্মদ আলী পাশাকে কাজে লাগালেন। তুর্কি সুলতান চতুর্থ মুস্তফা পাশাকে বললেন, আপনি হেজাজ ও নজদ অঞ্চল থেকে ওয়াহাবিদেরকে সমূলে উৎখাত করে এই অঞ্চল আপনার নিজের আয়ত্তে আনেন। আপনার অধীনেই থাকবে হেজাজের মক্কা মদিনা ও নজদ অঞ্চল। মৃত্যু ঘণ্টা বাজল দিরিয়া আমিরাতের। তুর্কি সুলতানের আস্কারা পেয়ে বলিয়ান হয়ে উঠলেন মিশরের স্বাধীনচেতা শাসক মোহাম্মদ আলী পাশা। ১৮১৬ সালে
মোহাম্মদ আলী পাশা 50,000 সৈন্য নিয়ে মক্কা মদিনা থেকে ওয়াহাবিদেরকে উৎখাত করার মিশনে নামলেন। তুর্কিদের তাড়া খেয়ে ওয়াহাবিরা মক্কা মদিনা থেকে দৌড়ে পালালো তাদের দিরিয়ায়। টানা 2 বছর ওয়াহাবিদের বিরুদ্ধে আঠার মতো লেগে থাকলেন উচ্চবিলাসী মোহাম্মদ আলী পাশা। 1818 সালে ওয়াহাবিদের চূড়ান্ত পতন ঘটে। দিরিয়া আমিরাতের শাসক আবদুল্লাহকে তুরস্কের কনস্টান্টিনোপলে নিয়ে আসা হয়। প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয় তাকে। তার সহযোগী অন্যান্য ওয়াহাবি গোত্রপতিদের গণহারে ফাঁসি দেওয়া হয়। এভাবে তুরস্ক ওয়াহাবিদের প্রথম রাজ্য গঠনকে নিষ্ঠুরভাবে ধ্বংস করে। ওসমানীয়দের একটা সেনা ছাউনি স্থাপন করা হয় দিরিয়ায়। দ্বিতীয় সৌদি রাষ্ট্র 1824 সালে রিয়াদকে কেন্দ্র করে আবার স্বাধীন রাষ্ট্র গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। ইবনে সৌদ বংশোদ্ভূত প্রিন্স তুর্কি মিশরীয় সেনাবাহিনীকে হটিয়ে তার নিজের শাসন কায়েম করেন। কিন্তু প্রিন্স তুর্কি পরবর্তীতে তুরস্কের ওসমানীয় খেলাফতের সাথে সমঝোতায় আসেন। তুর্কি সার্বভৌমত্ব মেনে নেন। তুর্কিদের সাহিত্য সংস্কৃতি সৌদি আরবের মরুময় প্রান্তরের জন্য নিয়ে আসে এক টুকরো শ্যামল সুবাতাস। আবারও ঝামেলা বাঁধল। 1818 সালে তুরস্কে যখন ওয়াহাবিদেরকে গণহারে ফাঁসি দেওয়া হচ্ছিল, সেই সময় বন্দিদশা থেকে পালিয়ে বাঁচা রাজপুত্র ফয়সাল প্রিন্স তুর্কিকে হত্যা করেন। ফয়সাল অটোম্যানদের মানতে অস্বীকৃতি জানান। মিশর থেকে তুর্কি বাহিনী গিয়ে ফয়সালকে গ্রেফতার করেন। এরপরের ইতিহাস আরও জটিল। এত জটিল আলোচনায় আমি যাব না। শুধু মনে রেখো, দ্বিতীয় সৌদি রাষ্ট্র বারবার ক্ষমতার পথ পরিবর্তন হচ্ছিল। একবার ওসমানীয়দের অনুগত শাসক ক্ষমতায় বসেন, পরে আবার বিদ্রোহ শুরু করেন অন্য শাসক। 1824 সাল থেকে 1932 সাল পর্যন্ত বহুবার তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করেছে সৌদিরা। প্রায় সব বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। 1932 সাল তৃতীয় সৌদি রাষ্ট্র তথা আজকের সৌদি আরব। 1932 সালের সেপ্টেম্বর মাসের 23 তারিখ স্বাধীন রাষ্ট্র হিসেবে সৌদি আরবে যাত্রা শুরু হয়। ব্রিটিশদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সৌদি আরবে রাজতন্ত্র শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় সৌদি আরবে বিবদমান দুটি গোষ্ঠী ছিল। লোহিত সাগরের তীরে হেজাজ অঞ্চলের শাসনকর্তা ছিল শরীফ হোসাইন, আর সৌদি আরবের মধ্যাঞ্চলে নজদ অঞ্চলের শাসক ছিলেন ইবনে সৌদ পরিবার। ব্রিটিশদের সাথে দুই শাসকেরই ভালো সম্পর্ক ছিল, কিন্তু ব্রিটিশরা দেখতে পেল শরীফ হোসাইন অত্যন্ত উচ্চবিলাসী। তিনি সৌদি আরব সহ গোটা আরব জাহানের ক্ষমতা চান। বিপরীতে নজদের শাসনকর্তা আব্দুল আজিজ শুধুমাত্র সৌদি আরব নিয়ে সন্তুষ্ট থাকতে চান। তাই ব্রিটিশরা অচিরেই আব্দুল আজিজের পক্ষাবলম্বন করেন। আব্দুল আজিজের বাহিনী হেজাজ অঞ্চল থেকে শরীফ হোসেনকে বিতাড়িত করেন। আব্দুল আজিজ তার পূর্বপুরুষ ইবনে সৌদের নামে দেশটার নামকরণ করেন কিংডম অফ সৌদি আরাবিয়া। তেল ভিত্তিক অর্থনীতি যেভাবে সৌদিকে বদলে দিল। 1932 সালে প্রতিষ্ঠা লগ্নে সৌদি আরব বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ছিল। 1933 সালেই সৌদি আরবে তেলের খনি আবিষ্কৃত হয়। আমেরিকার টেক্সাস কোম্পানি তেল উত্তোলনের কাজে নিয়োজিত হয়। টেক্সাস কোম্পানির নাম বদলে হয় অ্যারাবিয়ান আমেরিকান ওয়েল কোম্পানি। যদিও আমেরিকান কোনো দূতাবাস সৌদি আরবে ছিল না, কিন্তু সৌদি আরবকে বিভিন্নভাবে সহায়তা করতে লাগলো আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৌদি আরব একটু বিপাকে পড়েছিল। জার্মানির সাথে সম্পর্ক গড়ার সুযোগ থাকলেও সৌদি বাদশাহ আমেরিকার দিকে ঝুঁকে পড়লেন। গোপনে তিনি রুজভেল্টের সাথে যোগাযোগ করতে লাগলেন। 1943 সালে সৌদি আরবের দাহরানে একটি বিমান ঘাঁটি নির্মাণ করার চুক্তি হয় আমেরিকা আর সৌদি আরবের মাঝে। যদিও যুদ্ধের সময় তার নির্মাণ কাজ শুরু হয়নি। যুদ্ধের পরে দাহরানে বিমান ঘাঁটি নির্মাণ করা হয়। আজ তা আমেরিকার বাইরে আমেরিকার সবচেয়ে বড় ও সুসজ্জিত বিমান ঘাঁটি। 1950 সালের পর থেকে তেল রপ্তানি থেকে অর্থ ঢুকতে থাকে সৌদি আরবে। তেল বিক্রি করে অঢেল অর্থের মালিক হয় সৌদি আরব। জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। আমেরিকা, জাপান, ব্রিটেন সহ উন্নত দেশগুলো সৌদি আরবের সাথে অগ্রাধিকার ভিত্তিতে সম্পর্ক তৈরি করে। আজ সৌদি আরবের মোট রপ্তানি আয়ের 90% বেশি তেল রপ্তানি থেকে আয় হয়। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে 49তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।